আচ্ছা, আমরা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম পড়ব। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে একটা নাম হচ্ছে জিআইটি। থ্যাংক ইউ। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, জিআইটি। আর এই সিস্টেমটাই হচ্ছে তোমার ডাইজেশনের সাথে জড়িত, মানে আমাদের খাবার দাবার ডাইজেশন করে, তাই এটাকে বলে ডাইজেস্টিভ সিস্টেম। গ্যাস্ট্রো শব্দটা হচ্ছে গ্যাস্ট্রিক থেকে। গ্যাস্ট্রো মানে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে স্টমাক, আর ইন্টেস্টাইন আমরা এগুলো দেখব। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে স্টমাক, ইন্টেস্টাইন, এগুলো একসাথে মিলে যে সিস্টেম সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। সেটার আর একটা কাজ হচ্ছে, মানে আরেকটা না, মেন কাজই হচ্ছে ডাইজেশন। সেই জন্য আমরা ডাইজেস্টিভ সিস্টেমও বলি। ডাইজেস্টিভ সিস্টেম তোমরা এই ছবিগুলো হয়তো কখনো দেখতে পারো। এই যে মুখের থেকে আমরা খাবার খাচ্ছি আর পুরো পেটের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। এই যে যে জিনিসগুলো দেখাচ্ছি আমি, এইগুলো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। এই সিস্টেম হচ্ছে দুইটা পার্ট। তার মধ্যে একটা আছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, মানে ডাইজেস্টিভ সিস্টেমের দুইটা পার্ট। একটা তার মধ্যে একটা আছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ট্র্যাক্ট মানে হচ্ছে, ট্র্যাক্টকে চিন্তা করবা টিউব হিসেবে। টিউব মানে যেমন ধরো পানির পাইপ, এই যে ট্যাঙ্কির থেকে যে নলটা তোমার রুম পর্যন্ত আসতেছে, জাস্ট একটা লম্বা টিউব, বিভিন্নভাবে এরকম করে ঘুরে 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 আসে। তো ট্র্যাক্ট বলতে এরকম টিউব বোঝায়, অর্থাৎ মুখের থেকে শুরু হয় ফাঁকা জায়গা, মুখটা এরকম ফাঁকা জায়গা, পুরো পেট ঘুরে 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 পায়খানার রাস্তা হয়ে বেরোয় যাচ্ছে। মুখে শুরু, পায়খানার রাস্তায় শেষ। ভিতরেই পুরাটা কিন্তু পরস্পরের সাথে কানেক্টেড এবং আঁকানো বাঁকানো আছে, কিন্তু একই। বুঝতে পারছি? আর আছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। গ্ল্যান্ড কোনগুলোকে বলতেছি? গ্ল্যান্ড আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড একটু পড়ছি আগে। সেখানে গ্ল্যান্ডে আমরা কি বলেছিলাম? গ্ল্যান্ড মানে হচ্ছে একটা কিছু টিস্যু যেগুলো কিছু তৈরি করে, সিক্রেশন করে। তাহলে এই ডাইজেস্টিভ সিস্টেমের সাথে কিছু গ্ল্যান্ড আছে, সেগুলোকে আমরা বলতেছি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাদের কাজও আছে কিছু রস কিছু একটা তৈরি করবে, যেটা আমাদের দরকার। বুঝতে পারছি? এখন এইগুলোর মধ্যে আমাদের নাম আছে, দেখো ছবি দেওয়া আছে। ছবিতে কি 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 পাচ্ছি আমরা? মানে এখানে ওই পাশে যেমন লম্বা টিউব পাইছো, এখানে দেখো এই যে এখানে একটা ওটার স্যালাইভারি গ্ল্যান্ড আছে। এই যে এখানে বড় করে এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে এটা একটা গ্ল্যান্ড। এই দেখো এখানে একটা গ্ল্যান্ড আছে, আবার এই দাঁতের নিচে গ্ল্যান্ড আছে। এগুলো আছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এরকম আরও আছে, মানে এখানে ছবিতে যেটা দেখাইছি শুধু এইটাই না, এরকম আরও গ্ল্যান্ড আমাদের শরীরে যারা আমাদের ডাইজেশনের সাথে হেল্প করে। যেমন কি কি আছে এখানে দেখো, লিভার আছে, তার গল ব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে। এরা সবাই হচ্ছে আমাদের গ্ল্যান্ড। তাহলে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দুটো পার্ট আমরা, একটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট পাইলাম, একটা গ্ল্যান্ড পাইলাম। ফাংশন কি? এই টোটাল ডাইজেস্টিভ ট্র্যাক্টের প্রথম কাজ হচ্ছে ইনজেকশন। ইনজেকশন মানে কিছু, ইনজেকশন না কিন্তু, খেয়াল করো। ইনজেকশন মানে কিছু মুখে আমরা যা কিছু দিয়ে গিলে ফেলি, এটা হচ্ছে ইনজেকশন। মুখ দিয়ে কোনো কিছু ঢুকানো, এটা হচ্ছে ইনজেকশন। ইনজেকশন মানে আমরা যে কোনো ইনজেকশন অফ ফুড, নর্মালি আমরা খাবার খাই, ফুড। তাছাড়া হাসপাতালে গেলে দেখবো রোগীরা হারপিকও খাচ্ছে, হ্যাঁ না, হারপিক খায় রোগীরা, ওটাও ইনজেকশন, তাই না? ওষুধ খাচ্ছ, ওটাও ইনজেকশন। তাহলে মুখে আমরা যা কিছু দেবো সেটা হচ্ছে, কিন্তু আমরা যে কথা বলো হারপিক নিয়ে না, খাবার নিয়ে, যেটা আমরা বেঁচে থাকার জন্য খাই। ম্যাস্টিকেশনের একদম মানে বাংলা হচ্ছে চাবানো। আমরা এই যে কোনো কিছু মুখে দেওয়ার পরে চাবাচ্ছি, এটাকে বলে ম্যাস্টিকেশন। তাহলে চাবালাম, চাবানোর পরে
সলোয়িং আর ডিগ্লুটেশন, এটা মানে গেলা, খাওয়ার ডিগ্লুটেশন মানে খাওয়ার পরে তোমরা এগুলো চাবানোর পরে গিলতেছো, সেটা হচ্ছে সলোয়িং আর ডিগ্লুটেশন। তারপরে যে ডাইজেশন, ডাইজেশনের বাংলা আছে হজম করা। তারপরে আমরা এগুলোকে হজম করতেছি, হজম করার পরে সেই জিনিসগুলোকে আমরা আমাদের শরীরে গ্রহণ করতেছি। হজমের পরে সেগুলোকে আমাদের শরীরের মধ্যে শুষে নেওয়া, সেটাকে শোষণ বলে, অ্যাবজর্পশন, শুষে নেওয়া বা শোষণ। এবং এই লাস্টে হচ্ছে যেটুক অ্যাবজর্ব করতে পারলাম না সেটাকে বের করে দেওয়া, এলিমিনেশন। অর্থাৎ তুমি যে খাবারটা খাচ্ছ তার সব কিছুই তোমার শরীরের জন্য দরকারি নাও হইতে পারে। সব কিছু যদি দরকারি না হয় তাহলে সেই জিনিসগুলো আমরা অ্যাবজর্ব করব না। আর হজম জিনিসটার আর একটু ছোট্ট করে বুঝাই আমি, এই উদাহরণটা প্রায় সব ব্যাচেই আমি দিই, যে এই বিল্ডিংটা এত বড় একটা বিল্ডিং, এখানে যদি মনে হয় একটা স্থানান্তরিত করা দরকার, তাহলে এই বিল্ডিংটা ধরে তুলে নিয়ে কি যাওয়া সম্ভব না। কিন্তু আমরা কী করতে পারি, এই ইটটি পার্ট পার্ট খুলে খুলে নিয়ে যেতে পারি। ইটগুলো খুলে ফেললাম, সেগুলো পরে নিয়ে গেলাম, এই জানলা টালনা সব ধরে নিয়ে যে পরে আবার এরকম আদলে একটা তৈরি করা সম্ভব। তো ডাইজেশন হচ্ছে যে আমাদের শরীরে যে খাবারগুলো দরকার, যেমন আমাদের শরীরে গ্লুকোজ দরকার, কিন্তু গ্লুকোজ আমরা পাই হচ্ছে ভাতের মধ্যে। কিন্তু ভাত যদি আমরা যখন খাই, এটা আমাদের শরীরে কোনো কাজে লাগবে না, শুধু ভাত আমাদের শরীরে লাগবে না। কিন্তু এই ভাতটা যদি হজম করা যায়, হজম করে যদি গ্লুকোজ বানানো যায়, ভাতটা যদি আমরা গ্লুকোজ করে ফেলি, তো গ্লুকোজ আমার শরীরে ঢুকতে পারবে। তাহলে গ্লুকোজ শরীরে ঢুকলে সেটা আমার কাজে লাগলো। কিন্তু সরাসরি ভাত আমার শরীরে তুমি লাগাই দিতে পারবে না, ঢুকাইতে পারবে না। তার মানে ওটাকে ভেঙে আগে গ্লুকোজ বানাইতে হবে, তারপরে সেটা আমার শরীরে লাগবে। অর্থাৎ বিল্ডিংটাকে ভেঙে টুকরো টুকরো করলেই তুমি নিতে পারবা। সেই পুরো প্রক্রিয়াটা হচ্ছে এই সিস্টেমটার মাধ্যমে হয়। কারণ তোমরা ছোটোবেলা থেকে হয়তো জানো যে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। তার মানে বাইরের তৈরি করা খাবার আমরা আমাদের শরীরে গ্লুকোজ উদ্ভিদ নিজের মতো করে ক্লোরোফিলের সাহায্যে, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড দিয়ে ওদের যেটা প্রয়োজনীয় তৈরি করতে পারে, কিন্তু আমরা ওইটা পারি না। আমরা ওইটা খাই, খেয়ে ওইটাকে ভাঙার জন্য আমাদের শরীরে একটা সিস্টেম, সেটি হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমরা করতেছি। তাহলে এই সিস্টেমের শুরুতেই, ডাইজেস্টিভ সিস্টেমের শুরুতে দুটো কোশ্চেনের একটা আছে ডাইজেশন কাকে বলে, মানে কোন কারণে আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়ব, সেটা ডাইজেশন। হোয়াট ইজ ডাইজেশন? ঠিক আছে, তাহলে ডাইজেশন হচ্ছে কেবলই যেটা বললাম, একটা বড় জিনিসকে ভেঙে ছোটো ছোটো করা, তাই বললাম না? ভাত ভেঙে গ্লুকোজ বানাচ্ছি, বিল্ডিং ভেঙে ভেঙে ইট জানলা আলাদা করে ফেলতেছি, তাহলে এইটাই এই সংজ্ঞাটাই। ইট ইজ এ প্রসেস, ইট ইজ এ প্রসেস। সেই প্রসেস যেখানে কমপ্লেক্স ফুড ভেঙে সিম্পল ফুড হবে। ঠিক আছে, ব্রোকেন ডাউন টু সিম্পল ফুড, তাই তো? আর এই কাজে হেল্প করবে কারা? কিছু ডাইজেস্টিভ এনজাইম। এই যে কয়টা কথা এখানে দেওয়া, এই কয়টা কথাকে সুন্দর করে গুছাইয়ে তোমাকে একটা সংজ্ঞা বানাইতে হবে। এই জিনিসটা কি বুঝতে, এই ছবিটা দেখো আগে একটু, তারপরে সংজ্ঞা বানাইতে পারবা যদি নিচে চেষ্টা থাকে। কি লিখছি? এটা একটা প্রসেস যেখানে কমপ্লেক্স ফুড, মানে ভাতকে আমি বলেছি, ভাত মানে যে কোনো খাদ্য, ভাত হোক, চাল হোক, গম হোক, এটা একটা কমপ্লেক্স ফুড, জটিল ফুড। এটাকে ভাঙতে হবে, ভেঙে কি হবে? সিম্পল ফুড। তাহলে এই শব্দটা তুমি যেভাবে দাও, ব্রোকেন ডাউন টু, কনভার্টেড টু, তাই তো? টু সিম্পল ফুড কার মাধ্যমে? কিছু এনজাইমের মাধ্যমে, কিছু ডাইজেস্টিভ এনজাইম আছে যারা এই কাজে সাহায্য করবে। ঠিক আছে, খাওয়ার ছবি এটা একটু পুরনো ছবি আমাদের, মানে এর আগে এটা দেখছো, রসগুলা থেকে রস বেরোচ্ছে, তাই তো? হোয়াট উইল বি দ্য নেক্সট? বলো, বলার পরে কি হবে? ছবি দুটো দেখার পরে কি হচ্ছে বলো না কেন?
এটা আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। তার মানে স্যালাইভেশন যে হয়, এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা আসে খাবার দেখলে, এটা দিয়ে আমার হজমের প্রক্রিয়া শুরু কিন্তু এখান থেকে। তো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড আছে কয়টা, এটা কোশ্চেন ধরা হয়। ডেফিনেশন না, স্যালাইভারি গ্ল্যান্ড কয় জোড়া বা কয়টা। তো স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে টোটাল 3 সেট, 3 জোড়া। নামগুলো লাগবে, দেখো কি কি নাম আছে। এই যে প্যারোটিড গ্ল্যান্ড আছে এখানে, এই যে এটা প্যারোটিড গ্ল্যান্ড, এই যে সবুজ সবুজ রঙের দেখাচ্ছি, তাই তো। প্যারোটিড গ্ল্যান্ডের পরে তোমার এইখানে আছে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর এই জিহ্বার নিচে আছে সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড যখন জিজ্ঞাসা করা হবে যে কতগুলো স্যালাইভারি গ্ল্যান্ড আছে, 3 জোড়া বলবা, ঠিক আছে। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, আর মানে এক সাইডে, এক সাইডে এখানে একটা আছে, এই পাশে একটা আছে, এভাবে। এই যে এটা সাবম্যান্ডিবুলার, যে এটা ওটা ডাক দরকার নেই তো। আর সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে, লিঙ্গুলা মানে জিহ্বা। এই হাড্ডার নাম আছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের নিচে একটা সাবম্যান্ডিবুলার, সাব মানে নিচে, আর জিহ্বার নিচে সাব লিঙ্গুয়াল। এই যে সাব প্যারোটিড গ্ল্যান্ড দেখলাম, এই যে তার নিচে এসে এটা হচ্ছে তোমার তোমাদের লেখা দেখা যাচ্ছে না, এই জন্য ঝামেলা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাব লিঙ্গুয়াল, আর এই যে সাব ম্যান্ডিবুলার। হ্যাঁ, সাব ম্যান্ডিবুলার। হ্যাঁ, মাঝের কোনটা বলো তো? তো 3 সেট তো। আর এই প্যারোটিড হ্যাঁ, ডাক্ট অন্য জিনিস, ডাক্টের কথা পরে আসতেছি। মানে আগে তোমার গ্ল্যান্ডের নাম জানতে হবে। তো গ্ল্যান্ড 3 জোড়া, সেটা বুঝতেছো কিনা? এটা প্যারোটিড। এইটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা আর কি, মানে তোমাদের এই যে ওই পর্দাটা না থাকাতে স্পষ্ট হচ্ছে না, যেগুলো স্পষ্ট দেখার কথা, এটা আমাদের একটু ঝামেলা হচ্ছে। তো গ্ল্যান্ডগুলোর নাম বোঝা গেল? তা না হলে এটা যখন তোমরা স্লাইড দিয়ে দেবো তখন অলরেডি বুঝতে পারবা, এটা লেখা থাকবে। এটা প্যারোটিড, এটা আছে সাবলিঙ্গুয়াল, এটা সাব ম্যান্ডিবুলার। আর এগুলো তো এক্সোক্রাইন গ্ল্যান্ড, আমরা আগের দিন পড়েছি এক্সোক্রাইন। এগুলো ডাক্ট আছে, যে নল দিয়ে রসটা বেরোবে সেটা ডাক্ট। তাই নামগুলো লেখা রয়েছে, ছবিতে দেওয়া রয়েছে, সেটা তো আমি দেখাচ্ছি না। পরবর্তী কোশ্চেন আছে স্যালাইভার ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্যালাইভা? তাহলে কেউ কি একটু বুদ্ধি করে বলতে পারবো স্যালাইভা আমাদের মুখের লালা আমাদের কি কি কাজে লাগে? দাঁড়াও একজন করে বলো তো, পিছন থেকে যে কোনো একজন বলো তো। হজম করো মেলা পরের কথা। প্রচন্ড রোদে যখন কষ্ট হয়, গলা শুকায় যায়, পানি তৃষ্ণা লাগে, গলা তখন কথা বলতে কষ্ট হয় না? তখন কোনো খাবার দিলে গিলতে পারবা? স্যালাইভার প্রথম কাজ হচ্ছে খাবারটাকে ভিজানো, নরম করা, পিচ্ছিল করা, যাতে গিলতে পারো। শুকনা জিনিস, শুকনা মুড়ি গিলতে পারবা? আটকে যাবে না? তার মানে এইটাকে স্যালাইভার ভিতরে যে রসটা, মানে যে যে জিনিসগুলো থাকে তার মধ্যে একটা আছে পিছলে লুব্রিকেটিং, সেটা ওটাকে পিছলে বানায় যাতে সহজে গিলতে পারো। স্যালাইভার মেন কাজ হচ্ছে খাবারটাকে ভেজানো, নরম করা, তারপরে হচ্ছে যে দলা বাঁধে, দলা মানে ছড়াই না, ছাতু গালের মধ্যে নিলে ছড়াই যাবে না, ওটাকে একসাথে করা, মন্ড তৈরি করা, মন্ড মানে দলা পাকানো, সোজা কথা। জিহ্বা হেল্প করে এখানে, জিহ্বার সাথে মিলে ভিজে দলা হয়, যাতে ওটা গিলতে সুবিধা হয়। খাবারগুলো একটার সাথে একটা লেগে থাকে, আঠালো আছে একটু চটচটে, মানে ছাতুর দানাগুলো যাতে একটার সাথে একটা লেগে থাকে, ছড়ায়, জিহ্বার পর ছড়ায় না যায়। বুঝতে পারছি কথাটা? এই জন্য এইটা আমাদের লাগবে। তাহলে একটা হচ্ছে লুব্রিকেশন অফ ফুড। লুব্রিকেশন মানে হচ্ছে, লুব্রিকেন্ট শব্দটার মানে হচ্ছে যারা পিচ্ছিল বানায়। এই যে
ইসের দরজায় আমরা তেল দিই না মাঝে মাঝে, যখন আমরা গ্রামে দিতাম আগে, যাতে শক্ত হয়ে গেলে যে কোনো একটা জিনিস, মোটর সাইকেল বাইসাইকেলের নাট বল্টুর ওখানে আমরা দিই না, মোবিল দিই না, যাতে পিচ্ছিল হয়, যাতে ঘষা কম লাগে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কাজ, একটু পিচ্ছিল করা। তারপরে হচ্ছে যে বোলাস ফরমেশন, মানে খাবারগুলো দলা পাকায় রাখা, যাতে এক দলার মধ্যে খাবারটা থাকে, ছড়ায় না যায়। তারপরে হচ্ছে যে তোমার খাবার, আমরা মুখ দিয়ে কোনো খাবার খাইলে সেই খাবারের মধ্যে অনেক রোগ জীবাণু থাকতে পারে বা থাকে সাধারণত, সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলা, অর্থাৎ জীবাণুকে মেরে ফেলে আর কি। আর একটা হচ্ছে পার্শিয়াল ডাইজেশন অফ, এই কথাটা তো এখানে ভালো করে ইসের পর পড়ে গেছে, তো আমি বলে দিচ্ছি। পার্শিয়াল ডাইজেশন অফ বয়েলড স্টার্চ। আচ্ছা, আমরা আগের উপরগুলো লিখি, পরেরটার ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, পার্শিয়াল ডাইজেশন অফ বয়েলড স্টার্চ। বয়েলড মানে সিদ্ধ, স্টার্চ বা স্টার্চ, STARCH, স্টার্চ। স্টার্চ মানে শর্করা জাতীয় খাবার, স্টার্চ, বয়েলড স্টার্চ বাই স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, ব্র্যাকেটে আছে টায়ালিন। এই লাইনটা আছে এর মধ্যে সবচেয়ে কঠিন লাইন তোমাদের জন্য, বাকিগুলো তো বুঝতে পারছো, মানে বাকি বাকি 3টে পয়েন্ট বুঝেছো তো। আর এইটা হচ্ছে একটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে আমরা বলছি খাবার হজম হয়, তাহলে মুখেই খাবার হজম হয় অল্প পরিমাণে। পার্শিয়াল লেখা, পার্শিয়াল শব্দটা মানে আংশিক, মানে পুরোপুরি না। কোন ধরনের খাবার, খাবারের প্রকারভেদ আছে, আমরা আস্তে আস্তে জানবো, অলরেডি জানিও যে আমাদের মূল খাবার 3 রকমের খাবার উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেট শর্করা, প্রোটিন আমিষ, আর ফ্যাট তৈরি। তো শর্করার ইংরেজি 2 রকমের, একটা আছে স্টার্চ আর একটা আছে কার্বোহাইড্রেট। এটার একটা মানে প্রাণী আর উদ্ভিদের জন্য আলাদা আলাদা নাম, এগুলো আমাদের না জানলেও চলবে। অর্থাৎ প্রাণী থেকে যে শর্করা আসে ওটা কার্বোহাইড্রেট বলে, আর উদ্ভিদ থেকে যে শর্করা আসে ওটাকে স্টার্চ বলে। এখন পার্শিয়াল ডাইজেশন মানে, তার মানে এই এনজাইমটা দিয়ে পুরোপুরি হজম হবে না, আংশিক হবে। আর কোন খাবার, বয়েলড মানে সিদ্ধ, অর্থাৎ সোজা কথা তুলে তুমি মুখে যেসব খাবার কাঁচা খাও সেগুলো হজম মুখে হবে না, কিন্তু সিদ্ধ করে যদি খাও, আলু সিদ্ধ, ডিম, মানে ভাত, তারপরে যে মিষ্টি আলু খায়, মানে এরকম যে খাবারগুলো সিদ্ধ করে তুমি খাবা, সেই খাবারগুলো কিছুটা, সেই খাবারের কোন অংশ, কার্বোহাইড্রেট অংশ, প্রোটিন আর ফ্যাট না। প্রত্যেক খাবারে তো সবই থাকে, তাহলে কার্বোহাইড্রেট অংশটা যদি তুমি সিদ্ধ করে খাও তাহলে মুখে কিছুটা হজম হয়, পুরোটা হয় না। এই কাজ যে করে সেটা একটা এনজাইম। আমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়ছিলাম তখন ওগুলো হরমোন, আর যেগুলো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে বেরোয় সেগুলো এনজাইম। সেই এনজাইমটার নাম আছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ ব্র্যাকেটের নাম লেখা আছে টায়ালিন, আর এইটা এক। এখন অ্যামাইলেজের আবার অ্যামাইলেজ 2 জায়গা থেকে তৈরি হয়, একটা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে তৈরি হয় আর একটা প্যানক্রিয়াস থেকে। এই জন্য এটার নাম স্যালাইভারি অ্যামাইলেজ। তার মানে সোজা কথা হচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করা হবে স্যালাইভারি গ্ল্যান্ডে কোনো এনজাইম আছে, তাহলে একটা এনজাইম আছে, সেই এনজাইমের নাম হচ্ছে আলফা অ্যামাইলেজ অথবা টায়ালিন। টায়ালিন বানানটা আবার দেখো পি দিয়ে শুরু, ঠিক আছে? এই কথাটা বুঝতে পারছো? এবং সেটা কি পুরোপুরি হজম হবে না? হবে না, আংশিক হবে। তাহলে পার্শিয়াল। সব ধরনের কার্বোহাইড্রেট হজম হবে, শুধু বয়েলডগুলো হবে, আনবয়েলড কি হবে? তাহলে কোশ্চেন কিন্তু একটা ট্রু ফলস পড়তেই পারে যে টায়ালিন আনবয়েলড স্টার্চকে হজম করে, বলতে যদি তাহলে হবে আনবয়েলড হতে, বয়েলড হতে হবে, এবং পার্শিয়াল। যাই হোক, যদিও এটা অনেক জরুরি কিছু না, কিন্তু যখন তুমি স্যালাইভার ফাংশন লিখবা তখন একটু জানতে পারলে ভালো। কারণ মুখে খাবার হজম না হলেও পেটে যায় সেটা হজম হয়ে যায়। এই জন্যই আমাদের মুখের হজমটা আমরা অনেক বেশি
মানে এত গুরুত্ব দিই নেই, যা এটা এটা লাগবেই এরকম কিছু মনে করি না আমরা। বরং এই জন্য হজম প্রক্রিয়াটা স্যালাইভার কোনো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কিন্তু পড়ে না। স্যালাইভার গুরুত্বপূর্ণ কাজ মাথায় রাখবা, খাবারটাকে ভিজাইয়ে নরম করে পিচ্ছিল করে দলা বানায় রাখা, যাতে তুমি সহজে এটা গিলতে পারো, এবং কিছু অংশে জীবাণুমুক্ত করে। স্যালাইভা যদি পুরোপুরি জীবাণুমুক্ত না করতে পারে, পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সেখান থেকে জীবাণুমুক্ত হয়ে যাবে। তাহলে বুঝতে হবে প্রায়োরিটি বেসিস। তার কাজ হচ্ছে মূলত গিলতে সাহায্য করা। গেলার জন্য দুটো কাজ লাগবে, একটা তাকে একসাথে মিশাই রাখতে হবে, দলা পাকাইয়ে পিচ্ছিল করতে হবে, এইটুক করলেই স্যালাইভার কাজ শেষ। বাকি যেটুক করে সেটুক হচ্ছে একটু এক্সট্রা, একটু বাড়তি করে। যেটা এনজাইমের কথাই বলি, আর এই যে মাইক্রো অর্গানিজম কথা বলি। আচ্ছা, এখন যদিও এই ছবিগুলো তোমাদের দেখতে কষ্ট হচ্ছে, পরে স্লাইড থেকে আমি যখন দিয়ে দেবো তখন মিলাই নিবা। এখানে পার্টসগুলো বলা আছে, এই কোশ্চেনটা পরীক্ষায় পড়ে, অর্থাৎ ড্র অ্যান্ড লেভেল ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা ছবি আঁকা অ্যানাটমিতে পড়ে। যদিও অ্যানাটমির কোশ্চেন তোমাদের স্যার করবেন টেস্টে আবারও, আর আমি করবো ফিজিওলজির কোশ্চেন, তো যাই হোক, কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে যে এই ডাইজেস্টিভ ট্র্যাক্টের। এখন পার্টসগুলো দেখো, আমাদের এখানে শুরু হয় কোত্থেকে, মাউথ থেকে শুরু হবে। মাউথের পরে যে লম্বা ইসোফেগাস, তাই না, এই ছবি দেখা যাচ্ছে। তারপরে অন্যান্য সব কিছুই আছে, আমরা একটু করে দেখি। তাহলে ইসোফেগাস যেটা, এই যে একদম ওই বুকের ওই জায়গায় আর কি, হ্যাঁ, মানে থোরাক্সের মধ্যে পড়ে না একটু, এই যে এই জায়গাটা। ইসোফেগাসের কাজ কি তাহলে? মুখ থেকে খাবারটা পেট পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা ইসোফেগাস। ইসোফেগাসের আর কোনো কাজ নেই, জাস্ট একটা রাস্তা বানায় দেওয়া, যে এই রাস্তা দিয়ে যাতে খাবারটা যাইতে পারে। দুই পাশে লাংস আছে, মাঝে হার্ট আছে, তার পিছন দিয়ে খাবারটা আস্তে করে পেট পর্যন্ত, মানে স্টমাক পর্যন্ত নিয়ে যাওয়া, এটাই হচ্ছে ইসোফেগাসের একমাত্র কাজ। এই যে এটা একটু ছবি দিয়ে দেখানো, এই যে সবুজ যে এটা হচ্ছে খাবারের বোলাস, ইসোফেগাস দিয়ে স্টমাক পর্যন্ত আসবে। এবং ইসোফেগাস আসবে, ইসোফেগাস হচ্ছে মাংস দিয়ে তৈরি একটা লম্বা টিউব। তাহলে তার ভিতর দিয়ে খাবারটা যখন থাকে, উপর থেকে চাপ দেবে, আস্তে আস্তে খাবারটা নিচে নামবে। ঠিক আছে, এই যে এইটা খাবার এখানে আছে, উপর থেকে চাপ দিচ্ছে, এই যে খাবারটা আস্তে আস্তে নিচে চলে। এই যে যে ঘটনা, অর্থাৎ খাবার যে ওই টিউবের ভিতর দিয়ে চলতেছে, এক পাশটা ঠেলা দিচ্ছে, আর এক পাশে রিল্যাক্স করতে, নরম করতেছে, খাবারটা এগোচ্ছে, এই ঘটনাকে বলে পেরিস্টালসিস। পেরিস্টালসিস অর্থাৎ পেটের মধ্যে খাবারটা যখন চলাচল করে, তখন এই টিউবগুলো এরকম মোটামুটি চাপ চোপ দেয়, আর খাবারটা তো এগোয়, এটাকে পেরিস্টালসিস বলে। মাঝে মাঝে দেখবা যে নিজেরও ফিল করবা, আর রুগীরও মাঝে মাঝে বলবে যে পেটের মধ্যে গুড় 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 করে শব্দ হয়, বলবে ওই পেরিস্টালসিস হয়। এই পেরিস্টালসিস হয়, ভিতরে তরল খাবার এরকম করে নড়ে আর শব্দ হয়। তাহলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, কিন্তু ওর একটা নির্দিষ্ট রেট আছে, যে মিনিটে কতগুলো হবে। যদি তার বেশি হয়, তখন সেটাকে আমরা বলতে পারি যে না, একটু বেশি হচ্ছে। কিন্তু এটা কোনো রোগ না, কারণ খাবার চলাচল করতেছে। পরে খাবার তো প্রথম স্টোমাকে থাকে, স্টোমাকে তো 3-4 ঘন্টা খাবার থাকে, তারপরে ইন্টেস্টাইনে যায়, তখন শুরু হয় এগুলো। হ্যাঁ, পেটের মধ্যে স্টোমাকে যখন থাকে, তখন পেরিস্টালসিস শব্দ শোনা যায় না, ইসোফেগাসটাও বোঝা যায় না। তাহলে এটা কি হয়েছে? তার মানে খাবারটা উপর থেকে নিচের দিকে যাওয়ার কথা আর কি। যদি কখনো উল্টো আসে, মানে উপরে চাপ দেবে, নিচের দিকে যাবে, যদি কোনো নিচে চাপ দেয় উপরের দিক যায়, তখন সেটা আসছে ভমিটিং, তাই তো? কি করে ফেলছি। আচ্ছা, এখন আমরা এই যে যখন জিআইটির ছবি আঁকতে বলবে, তখন এরকম একটা ছবি আঁকবা, ড্র অ্যান্ড লেবেল। মানে জটিল করা যাবে না, শুধু পেন্সিল দিয়ে একটা যাতে একটা টান দিয়ে স্কেচিং মতো করা আর কি। না, এটা কঠিন হবে কেন? এটি সহজ তো বেশি। আচ্ছা, তাহলে আরো সহজটা খুঁজে বের করো। ওই ছবিটা আঁকবা, ড্র অ্যান্ড লেবেল, ঠিক আছে। এরপর আছে শুধু স্টোমাক, শুধু স্টোমাকেরও ছবি পড়ে, শুধু স্টোমাকের ড্র অ্যান্ড লেবেল পড়ে পরীক্ষায়। শুধু স্টোমাকের ড্র অ্যান্ড লেবেল যদি পড়ে, তখন একটা স্টোমাক এইভাবে আঁকবা। আঁকার পরে স্টোমাকের কয়েকটা পার্ট আছে, এই যে এটা কি ইসোফেগাস? তো ইসোফেগাস যে জায়গাটায় লাগছে স্টোমাকের থাকে,
এই বরাবর একটা সোজা লাইন যদি এইভাবে টানো, তার উপরের অংশটাকে বলে ফান্ডাস। ফান্ডাস অর্থাৎ স্টমাকের এই এই তো এই ইসোফেগাস এখানে এসে লাগলো, এই বরাবর একটা সোজা একটা লাইন টানো, তাহলে তার উপরের অংশ ফান্ডাস, নিচের অংশ বডি, এটুকু আছে বডি। এইখানে এসে একটা খাস দেখো আবার, এই যে পাইলোরাস, তারপরে এসে ডিওডেনাম শুরু। ডিওডেনাম স্টমাকের পার্ট না। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের স্টমাক। স্টমাকটা হচ্ছে ওই টিউবটাই, মুখ থেকে অ্যানাস পর্যন্ত একটা লম্বা টিউব, তার মধ্যে স্টমাক অংশটা একটু মোটা হয়েছে, ডাইলেটেশন মানে ফুলে গেছে। কেন ফুলে গেছে? কারণ এই জায়গাটায় এসে খাবার প্রথম তুমি যা খাও এখানে এসে জমা হয়, রিজার্ভার অফ ফুড। স্টমাকের মেইন কাজ হচ্ছে খাবার রিজার্ভ করা। কারণ তা না হলে কি অসুবিধাটা হইতো খেয়াল করে দেখো, যে তোমার সারাদিনে চলতে গেলে যতটুক খাবার লাগবে, সেই খাবার যদি তুমি তো মানে এক জায়গায় যদি জমা করতে না পারতে, তাহলে কিছুক্ষণ পর পরই তোমার খাবার দরকার পড়তো, কারণ এনার্জি লাগতো, ক্ষুধা লাগতো, তাহলে মানে খাইতেই সারাদিন চলে যেত। মানে 10 মিনিট পর পরই তোমার খাইতে হইতো, খাবার যদি জমা না থাকতো। আমরা 3 বার খাই, কারণ আমাদের ওই স্টমাকটা একটু বড়, ওখানে আমরা খাবার জমা রাখি। ওই খাবারটাই আমাদের শরীরে মানে ঢুকে হজমে সারা দিনের শক্তি যোগায় রাখতে পারে। বুঝতে পারছি? স্টমাকটা তৈরি হয়েছে শুধুমাত্র খাবারটা জমা রাখার জন্য। এই জমা রাখার পরে তার 2-1টা এক্সট্রা কাজ আছে, কিন্তু প্রথম কাজ হচ্ছে সে তৈরি হয়েছে খাবারটা। এবং স্টমাকে মোটামুটি 4 ঘন্টা পর্যন্ত খাবার জমা থাকতে পারে। তার মানে তোমার 4 ঘন্টা তুমি 4 ঘন্টার জন্য জমা রাখলে সেই খাবার দিয়ে তুমি আরও 4 ঘন্টা এমনি দিলে চলতে পারবা। দেখা যাবে সারাদিনে অনেক আছে না, সারাদিনে একবার খেলেও কিন্তু চলা যায়। মানে স্টমাক যদি একবার ভরে তুমি সারাদিন সেই খাবার দিয়ে সারাদিন চলতে পারবা তুমি। কিন্তু যদি স্টমাক না থাকতো, টিউব থাকতো, তো কত করা খাবার থাকতো ওখানে। তো দেখা যাবে যে একটু কাজ করতেছ আর খাচ্ছ, ক্লাসের মধ্যে 3 বার উঠতে খাইতে, স্যার খেয়ে আসি, নাহলে হচ্ছে না। ঠিক আছে? এবং স্টমাকের ভিতরে যদি আমরা কাটি, তাহলে ভিতরটা একদম ভিতরটাই দেখো যে ভাগ ভাগ দেখতেছো, আর তার উপরে দেখো 3 রকমের মাংসপেশি আছে, 1টা 2টা 3টা, 3 রকমভাবে সাজানো। এখানে ডিটেলস লাগবে না, কিন্তু আমাদের স্টমাকের মাসেলগুলো স্মুথ মাসেল, তাই তো? সব ইনভলেন্টারি স্ট্রাকচারগুলোতে স্মুথ মাসেল। এই স্মুথ মাসেল আমরা স্কেলেটাল মাসেল দিয়ে আমরা হাত পা নাড়তেছি ইচ্ছা মতো, কিন্তু স্মুথ মাসেলগুলো নিজেরা কাজ করে প্রয়োজন মতো। এই বিভিন্নভাবে মাসেলগুলো থাকে স্টমাকের বিভিন্ন রকমের কাজ করে দেওয়ার জন্য। সেইটার ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, কিন্তু স্টমাকের মাসেল 3 লেয়ারে সাজানো, এটা একটু জানতে হবে। বুঝতে পারছি? এটা কোন টাইপের মাসেল? স্মুথ মাসেল, কিন্তু সাজানো হচ্ছে 3 লেয়ারে। এবং আর একদম ভিতরের যে লেয়ারটা, এটা এই যে বিভিন্ন ভাগ হয়ে রয়েছে, এইটা আর একটা লেয়ার। এই ভাঁজগুলোকে আমরা আমাদের এমনি মেডিকেলের ভাষা, এই ভাঁজগুলোকে বলা হচ্ছে রুগী। আর টোটাল স্টমাকের লেয়ার হচ্ছে 4টা। এই কথাটা একটু মন দিয়ে শোনো, না হলে একটু পরে প্যাচ লাগা হলো। এটা অনেক সময় কোশ্চেন হয়, তো এই কোশ্চেনটার আনসার হচ্ছে টোটাল জিআইটির জন্য, মানে টোটাল ডাইজেস্টিভ ট্র্যাক্টের জন্য। তুমি এই যেখানে আসছো, তুমি একটু খেয়াল করে দেখো তুমি কতগুলো কাপড় পরে আসছো ইউজুয়ালি, বা আমরা বাইরে গেলে কতগুলো লেয়ারে আমরা কাপড় পরে যাই। মানে আমি মূল মানুষটার বাইরে আমরা 2-3টে লেয়ারে কাপড় ঢাকি নানা প্রয়োজনে আর কি। এখন স্টমাকটা তৈরি হয়েছে, স্টমাক একটা টিউব, সেই টিউবেরও বিভিন্ন রকমের কাজ, নিজের কাজ নিজে করার জন্য তারও বিভিন্ন রকমের লেয়ার আছে। তো টোটাল জিআইটিতে হচ্ছে লেয়ার 4টা, মানে 4 পর্দা বিশিষ্ট। টোটাল মুখ থেকে শুরু করে আনাজ পর্যন্ত যে লম্বা টিউবটা, এই টিউবটা 4 পর্দা বিশিষ্ট। ঠিক আছে? পর্দা বেশি থাকার উপকারিতা 2 রকমের, একটা শক্ত হলো একটু, আর তার বিভিন্ন লেয়ারের বিভিন্ন রকমের কাজ আছে। সেই কাজ বা কোনটা কি আমাদের ডিটেল জানার দরকার নেই, কিন্তু আমাদের 4টে লেয়ার আছে এটা জানতে হবে, এবং 4টে লেয়ারের নাম জানতে হবে।
সবচেয়ে বাইরের লেয়ারটার নাম হচ্ছে সেরোসা। এই যে লেখায় দেখো, এই যে উপরে সবচেয়ে বাইরের লেয়ারের নাম হচ্ছে সেরোসা। এটা ভালো উদাহরণ মনে পড়তেছে না, যেরকম লেয়ারওয়ালা কি আছে, তাহলে একটু মনে পড়লে একটু সুবিধা হইতো। যাই হোক, তারপরের লেয়ার আছে মাসেল লেয়ার। এই মাসেল লেয়ার স্টোমাকে কয় লেয়ার বলেছি? সেকেন্ড লেয়ার। মানে কয়টা ভাগ? এই মাসেল লেয়ারই তিনটা। পুরো জিআইটির অন্যান্য জায়গায় মাসেল লেয়ার আছে দুইটা, কিন্তু স্টোমাকে আছে তিনটা। এবং মাসেলগুলো তার ছবির দিকে তাকায় দেখো, একটু বুঝতে পারবা। দেখো মাসেলগুলো এটা এরম আড়াআড়ি, এইটা লম্বালম্বি, আর এটা একটু বাঁকা বাঁকা, তাই না? ঠিক আছে কথাটা? মানে তিনটা ডিরেকশন। কিছু মাসেল এরকম করে সাজানো, এই যে শাড়ি বা তোমরা যে গায়ে যে ড্রেস পরে আসো এগুলো সুতা, কিছু এরকম আর কিছু এরকম না। দুটো লেয়ার হলো না, মানে দুটো অ্যারেঞ্জমেন্ট না এখানে। তো এখানে দুটো অ্যারেঞ্জমেন্ট, কিন্তু তোমারটা তো দুটোই একসাথে ইন্টারমিঙ্গেল, একটার ভিতর দিয়ে একটা গেছে। কিন্তু এইটা হচ্ছে একটা লেয়ার শুধু লম্বালম্বি করা, আরেকটা লেয়ার শুধু আড়াআড়ি করা, আর একটা বাঁকা বাঁকা। 3 লেয়ারের 3 রকমের কাজ আছে। স্টোমাকে 3 লেয়ার, আর বাকি জায়গায় কয় লেয়ার? 2 লেয়ার। এটা যেন একটু মনে থাকে। এটা এমনিতে ডিটেলস ধরবো না, পরীক্ষায় অবজেক্টিভ আকারে কখনো কখনো আসতে পারে। যে একটা আসতে পারে স্টোমাকের এমনি জিআইটির লেয়ার কয়টা? 4টা। আর এমনি স্টোমাকের মাসেল লেয়ার কয়টা, বা ডিওডেনামের মাসেল লেয়ার কয়টা? অন্য সব জায়গায় 2টা। মানে অন্য সব জায়গায় ইসোফ্যাগাস, স্টোমাকের পরে যা যা আমরা পড়বো সব জায়গায় মাসেল লেয়ার হচ্ছে 2টা, আর শুধু স্টোমাকে 3টা। না, মাসেল লেয়ার 3টা মিলে একটা। মাসেল লেয়ার 3টা আর কি, শুধু মাসেল ওগুলো। আর এরপরে আছে সাবমিউকোজা। এই যে এটা বানান তো SUB, এই যে সব ডিস্টার্ব দিচ্ছে আর কি। সাবমিউকোজা। আর একদম ভিতরের লেয়ারটা আছে মিউকোজা। ঠিক আছে, লেয়ার কয়টা পেলাম? একটা সেরোসা, মাসেল লেয়ার, সাবমিউকোজা আর মিউকোজা। আর মিউকোজার লেয়ারটা এরকম করে আঁকা বাঁকা হয়ে গেছে। ওই আঁকা বাঁকাটাকে বলা হচ্ছে রুগী। রুগী, এই যে লিখে দিছি। লেয়ার না ওইটা, মানে ওই ভাঁজটাকে বলে রুগী, মানে কাপড়টা ভাঁজ হয়ে আছে, তাই না? এই ভাঁজটাকেই বলে। তোমরা উড়না গায়ে দেয়া আছো, উড়নাটা একটা লেয়ার, কিন্তু সেটা চড়া তো অনেক, তোমরা ভাঁজ করে রাখছো না। উড়নাটা অনেকগুলো ভাগে ভাঁজ হয়ে রয়েছে না এরকম করে, বা এই যে পর্দা ভাঁজ হয়ে রয়েছে না, ভাঁজটাকে বলা হচ্ছে রোগী। ভাঁজটা কেন দরকার? ভাঁজটা এতটুকু জায়গার মধ্যে, তোমার গায়ে এতটুকু জায়গার মধ্যে কাপড়টা রয়েছে, উড়নাটা রয়েছে, এটা মেলাইলে বড় হচ্ছে না? তা স্টোমাকটা ভিতরে এরকম ভাঁজ হয়ে আছে, তাহলে মেলালি বড় হবে না? তার মানে যারা এই যে আমাদের খায় কেরা বেশি, রাজীব বেশি খায় না চিন্ময় বেশি খাও? আর কথা, মানে বেশি খাইলে স্টোমাক বড় হওয়া লাগবে না? বেশি খাবার ধরাইতে গেলে বড় হওয়া লাগবে না? তো বড় ভাগ না থাকলে বড় হবে কিভাবে? বুঝতে পারছি কথাটা? যে যদি রাবারের মতো বড় হইতে গেলে তো টান লেগে ছিঁড়ে যেতে পারে এক সময়। এই ভাঁজ থাকে, ভাঁজটা ছড়ায় যায়, অনেক বড় হয়। এই বড় হয়, রুগীর কাজ আসছে ভালোই খেতে পারে, যারা খায় তাকে তো মানুষ 1 কেজি চালের ভাতও খেয়ে ফেলে শুনি, তাই না? আর আমি 1 কেজি চাল দিয়ে 3 দিন খাইছিলাম। দুজনের মধ্যে এক এক রকম। স্টোমাকের কথা বলা হয় যে যত খাবা তত বড় হয়, মানে আস্তে আস্তে। মানে তুমি বেশি খাবা, স্টোমাক টান পড়ে, তখন স্টোমাক বুঝবে যে আমার তো বড় হওয়া লাগবে, এ তো বেশি খেবে না, সেটা বড় হয়, মানে এরা আস্তে আস্তে বড় হয়। আর যারা কম খায় তারা আস্তে 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 ছোট হয়। এটা খুব মজার জিনিস আর কি। মানে তুমি জিনিস প্রতিদিন বড় করবা, আস্তে আস্তে বড় হবে, প্রতিদিন কম খাবো, আস্তে 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 ছোট হয়ে যাবে। জায়গা হবে আস্তে আস্তে, এক মুঠ করে করে প্রতিদিন বেশি দেওয়া জায়গা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা আর একটা স্টোমাকের আর একটা ছবি, যদিও এই তোমাদের এই ক্লাসের জন্য ছবি দিয়া বন্ধ করে দিতে হবে আমার। এই ডিসপ্লেতে তো আমার ছবিগুলো দেখে মজা পাবে না। এখানে মাসেল লেয়ারগুলো, রুগীগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, কি যত সুন্দর করে দেওয়া আছে অত সুন্দর করে তো তোমরা পিছন থেকে দেখতে পাচ্ছ না। সরি, হ্যাঁ সেটাই সেটাই, আমি তো বুঝতেছি সেটা। হ্যাঁ, এই যে স্টোমাকের একদম শেষ প্রান্ত, এই জায়গাটা, এই দেখো এইখানে ছোট্ট এই জায়গাটা, মানে একদম লাস্টে এই জায়গাটাতে ছোট্ট একটা ছিদ্র মতো মনে হচ্ছে না?
অর্থাৎ ওই জায়গা দিয়ে খাবারটা বেরোয় ডিওডেনামে যাবে। ওই জায়গাটা বন্ধ হইতে পারে, খোলা যায়। ওখানে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর কাজ হচ্ছে ওই জায়গাটা খোলা বা বন্ধ করা। অর্থাৎ খাওয়ার পরেই খাওয়ার পর ওই জায়গাটা বন্ধ থাকে, ওখান থেকে কোনো খাবার বেরোতে পারে না। স্টোমাকের মধ্যে খাবারগুলো কিছুক্ষণ নাড়াচাড়া চলে। স্টোমাকের ভিতরে যে এনজাইম আছে, স্টোমাকের কিছু রস আছে, সেগুলোর সাথে খাবার মেশে, অর্থাৎ তারও কিছু উপকারিতা আছে। প্রথম স্টোমাক কিছু সময় বন্ধ থাকে, ওই রাস্তাটা বন্ধ থাকে যাতে খাবারটা বাইরে যাইতে না পারে, খাবার ওখানে মিক্সিং হয়। তারপরে আস্তে আস্তে ওখান থেকে খাবার একটা পর্যায়ে যে 2 ঘন্টা থেকে শুরু হয়, ম্যাক্সিমাম 4 ঘন্টা পর্যন্ত ওটা বন্ধ থাকে, তারপরে খুলে দেয়। আস্তে আস্তে খুললে স্টোমাক থেকে খাবার ডিওডেনামে এক দলা করে যায়, আর স্টোমাকে হজম হয়, সেটা হজমে চলে যায়, আবার আর একটু আসে। মানে এই জিনিসগুলো একবারে চুলায় রান্না করার মতো না। মানে হার্ট যেমন তোমরা যখন সিবিএস পড়িছো, হার্ট এক পাম্পে একটু করে ব্লাড বাইর করে, এক পায়ে যে আসে এক পায়ে যাবে, সারাদিন ধরে চলে। এই হজম প্রক্রিয়াটাও তাই। স্টোমাকে তুমি যা খাচ্ছ, ওই একবারে বসে তুমি 1 থালা ভাত খাও আর হাফ থালা খাও, সেটা একবারে হজম হয়ে যায় না। ওটা স্টোমাকে থাকে, একটু করে বেরোয় আর হজম হয়। এভাবে মানে যে হজম হয় সে এগোয় চলে যায়, পিছন থেকে আবার যায়। এই করতে করতে তোমার 2-3 ঘন্টা ধরে এইভাবে চলে। তারপরে একটা সময় তোমার স্টোমাক খালি থাকে, তখন তোমার ক্ষুধা লাগবে, তুমি আবার খাবা, খেলে আবার পাস হবে। এইটা চলমান প্রক্রিয়া। সেটা এই মুখ দিয়ে, যে মুখটা দেখাচ্ছি এখানে, এই মুখটাকে বলে এই যে পাইলোরিক অরিফিস বলে। এই যে এই জায়গাটা এখান দিয়ে বেরোয়, ঠিক আছে? আর স্টোমাক এই যে টোটাল জিআইটি 4টে লেয়ার বললাম, এটা যদি তুমি, এটা তো টিউবতে এইভাবে কাটো তাহলে এটা ছিদ্র বোঝা যাবে। আর বাইরের এই দেয়ালটা 4টে লেয়ার, এই যে এইভাবে দেখলে বোঝা যাবে 4টে লেয়ার। তাহলে একদম সবচেয়ে বাইরে এইটা আছে সেরোসা, তারপরে মাসেল লেয়ার, তারপরে এই জায়গায় সাবমিউকোজা, আর এইটা হচ্ছে মিউকোজা। 4টে লেয়ার। এটা অল্প একটু করে কাটলে, একটা এই গোলটার একটা অংশ নিয়ে কাটলে আমরা দেখলে এইভাবে বুঝতে পারি, একদম বাইরে সেরোসা, তারপরে মাসেল লেয়ার, তারপরে সাবমিউকোজা, মিউকোজা। এখানে ছবি আকারে দেখাচ্ছি, একটু বুঝলে, না বুঝলে অন্তত তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে জিআইটিতে কয় লেয়ার, জাস্ট এইটাই তোমাদের মানে কোশ্চেন। এইটুকু পারলেই মোটামুটি এনাফ। এবং এইটা এই জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু একটা প্রায় অরিজিনাল ছবি। মানে এটা যদি আমরা জিআইটির এটা সম্ভবত অ্যাপেন্ডিক্সের ছবি মনে হচ্ছে, মানে কাটলে মাইক্রোস্কোপের নিচেই দেখলে এরকম দেখা যায়, ঠিক আছে? এই যে একদম 4টে লেয়ার, এই বাইরে একটা লেয়ার, তারপরে মাসেল লেয়ার, এই সাবমিউকোজা, আর এই আছে মিউকোজা, আর এই জায়গাটা ফাঁকা। এই যে জায়গাটা লুমেন আছে না, মানে ফাঁকা জায়গা, ভিতরে বেশি লম্বাও যাবে না। তাহলে এই আছে তোমাদের 4টে লেয়ার। তোমরা যারা বহুত যুদ্ধ করে লিখতেছিলা, একসাথে রেখে দিলাম, ঠিক আছে? লেয়ার্স অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এরপরে হচ্ছে কেবল যে কথা বললাম যে স্টোমাকের মধ্যে খাবার আসলে, স্টোমাকের আরেক নাম আছে গ্যাস্ট্রিক। স্টোমাকের মধ্যে খাবার আসলে সেই খাবারটা স্টোমাকের মধ্যে এক ধরনের মানে তরল পদার্থ আছে, সেইগুলোর সাথে খাবারটা মেশে, সেইটাকে আমরা বলি জুস, গ্যাস্ট্রিক জুস। মানে স্টোমাকের থেকে যে রসটা তৈরি হয়, সেই রসের সাথে খাবারটা মেশে, সেই রসটাকে বলি আমরা গ্যাস্ট্রিক জুস। মানে ওই বাজারের জুস আর কি, ম্যাঙ্গো জুস, ওই একই বানান। স্টোমাকের থেকে যে রসটা বেরোবে সেটা গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াসের থেকে যেটা বেরোয় সেটা প্যানক্রিয়েটিক জুস, এরকম, ঠিক আছে? তাহলে স্টোমাকের জুসের মধ্যে কি কি থাকে, এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের জানতেও হবে, প্লাস পরীক্ষায় পড়ে যে স্টোমাকের মধ্যে যে রসটা খাবারের সাথে মেশে তার মধ্যে কি কি থাকে। তো সেখানে স্টোমাকের প্রথম কাজ বলেছিলাম হচ্ছে খাবারটা রিজার্ভ করে রাখা। দ্বিতীয় কাজ হচ্ছে যে স্টোমাকের এই জুসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে খাবারটা মেশে। এই ছাড়া আর কি থাকে? মিউকাস থাকে, একটা এনজাইম থাকে পেপসিন, আর একটা তরল পদার্থ থাকে যেটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর। তাহলে সব জুস, পানি ছাড়া কোনো জুস হবে? পানি ছাড়া কি জুস চিন্তা করা যায়? তাহলে পানি সব জায়গায় থাকবে। সে শুধু পানির কথাটা আনিনি,
পানির মধ্যে আর কি কি থাকে যেটা আমাদের হজমের কাজে লাগে? তাহলে 4টে গুরুত্বপূর্ণ জিনিস থাকে, মিউকাস আর ইন্টেন্সিং ফ্যাক্টর। ইন্টেন্সিক, ওই দেখো ইন্টেন্সিক ফ্যাক্টর, এটা এনজাইমের মতো আর কি, এনজাইম না, এটা এনজাইম না, এনজাইমের মতো। তাহলে এখানে কোশ্চেন আছে যে গ্যাস্ট্রিক জুসে কি কি থাকে? এখন এরপরে হচ্ছে এই কোন জুসটা মানে কোন পদার্থটা কি কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথম কাজ হচ্ছে, তুমি খাবারের মধ্যে যা খাচ্ছ জীবাণু থাকে প্রচুর, এই জীবাণুগুলোকে মেরে ফেলে। হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকলে কিন্তু এই জীবাণুগুলো সরাসরি আমাদের ভিতরে ঢুকে যাবে, সেখান থেকে কিন্তু আমাদের অন্যান্য অসুবিধা হতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু খুবই শক্তিশালী অ্যাসিড, এটা সব রকমের জীবাণুই মোটামুটি এরা মেরে ফেলতে পারে। ঠিক আছে, মানে আমাদের এক স্যার বলছিলেন, যদি অনেক আগের কথা, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ওখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে ওইটা তোমার হাতে দেওয়া, হাত পুড়ে যাবে, তাহলে জীবাণুগুলো তো অবশ্যই মারা যাবে। আর হ্যাঁ, পেট পড়ে না, হ্যাঁ পেট পড়ে না, এই যে দেখো ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বাঁচার জন্য স্টোমাকের এই ভিতর পাশে, ওই ভিতর পাশে যে লেয়ারটা, একদম ভিতরের লেয়ারটা মিউকোজা, ওই লেয়ারে একটা ওই জেলির মতো আঠালো একটা জিনিস থাকে যেটাকে বলে মিউকাস। এটা ওই স্টোমাক তৈরি করে নিজেকে বাঁচানোর জন্য। তার মানে একই সাথে সে যখন একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো একটা শক্তিশালী জিনিস তৈরি করতেছে জীবাণুগুলোকে মারার জন্য, সেই জিনিসটা তারও ক্ষতি করতে পারে, তাই নিজের প্রোটেকশনটাও সে তৈরি করে ফেলতেছে। এজন্য যদি কারো নর্মালের থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি তৈরি হয়, তার কিন্তু এই যে পেটে ব্যথা হবে, গলা বুক জ্বলবে, যেটাকে আমরা বলি গ্যাসের সমস্যা। ঠিক আছে, বা যদি কারো মিউকাস কোনো কারণে কম তৈরি হয়, তারও একই সমস্যা হবে। এই জন্য আমরা তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য আমাদের এই অ্যাসিডিটির সমস্যা মেটানোর জন্য আমরা অ্যান্টাসিড না শুধু, ওই যে আরও তো ওই যে 20 পাওয়ারের কত ওষুধই খাই, তো 20 পাওয়ারের এসব ওষুধ যখন খাবা তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে না, না হলে তো জীবাণুগুলো মরবে, আর তখন জীবাণু খেয়ে তখন সেখান থেকে নতুন রোগ তৈরি হতে পারে না। তার মানে এগুলো খাওয়ার সময় বুঝে শুনে খাইতে হবে। আমাদের তো কিছু রুগীরা আছে মানে মুখস্থ খায় আর কি, ঘুমাইতে উঠে তার গ্যাসের ওষুধ না খাইলেই চলে না, কিন্তু গ্যাসের সমস্যাটা কোনটা এটা সে বলতে পারে না। আমি বলি যে কোন সমস্যার জন্য গ্যাসের ওষুধ খান, না কিরম জানি লাগে, বা ওই মাথা ঘোরে, মানে এই টাইপের অদ্ভুত অদ্ভুত কথা বলে। কারণ তো আপনি মাথা ঘুরতেছে, আপনি মাথা ঘুরার ওষুধ খাবেন, গ্যাসের ওষুধ কেন খাবেন? ওদের সব কিছু চিকিৎসা হচ্ছে গ্যাস। মানে যদি বরে বকে তাও গ্যাসের ওষুধ খায়, যে যাতে আর না বকে বরে, এরকম আর কি। মেয়ে মানুষের যদি বরে হাজব্যান্ডে বকা দেয় তাও গ্যাসের ওষুধ খায়, যাতে হাজব্যান্ড আর না বকে। মানে ওরা মনে করে সব রোগের ওষুধ আছে। প্রচুর রুগী পাইছি, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, ওগুলো নাকি গ্যাস মাথায় ওঠে। কোন রাস্তা দিয়ে ওঠে আমি আজও পর্যন্ত বুঝে উঠতে পারিনি। হ্যাঁ এই তো পিঠে ব্যথা করে, তাও নাকি গ্যাসের সমস্যা। কবে না আমার হাঁটুতে ব্যথা করতেছে, তাও গ্যাসের। যাই হোক, দেয় না, এটা ভুল ধারণা তোমার। এইখানে আছে কথা বলতে গেলে আমার পুরো ক্লাস শেষ হয়ে যাবে না। আমাদের বাঙালিদের গ্যাসের সমস্যাকে বলা হয় মাস সাইকোসিস, মানে গণ মানসিক রোগ, গণ মানসিক রোগ, মাস সাইকোসিস। ব্যাপারটা হচ্ছে যে ওদের একটা ফলস বিলিভ চলে আসছে ভিতরে, যে সব ওষুধেই গ্যাসের সমস্যা বাড়ে, তাই সব ওষুধের সাথে গ্যাসের ওষুধ খাইতে হবে। এবং এই সমস্যাটা শুরু হয় আমাদের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, তারা ফার্স্ট কন্ট্যাক্টে যায় গ্রামের দোকানদারের কাছে। দোকানদাররা ওদের বেচার স্বার্থে সব কিছুর সাথেই গ্যাসের ওষুধ দিয়ে ওদের ভিতরে একটা সাইকোলজিক্যালি একটা মানে রোগ ধরায় দেয়, যে সব কিছুর সাথে গ্যাসের ওষুধ না খালি গ্যাস বাড়বে। আমার চেম্বারে আসলে প্রচুর রুগীকে আমি বোঝানোর চেষ্টা করি গ্যাসের সমস্যাটা অ্যাকচুয়ালি কি, মানে
তুমি কোনটাকে তোমার গ্যাসের সমস্যা বলতেছো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি খুব কম ক্ষেত্রেই, মানে মনে হয় 1% 2% ক্ষেত্রে পাইছি যে তারা বলছে হ্যাঁ আমার গলা বুক জ্বলে, মানে এই টাইপের, যেটা পিওর অ্যাসিডিটির কমপ্লেন। বেশিরভাগই যে কমপ্লেনগুলো দেয় সেগুলোর সাথে গ্যাসের কোনো সম্পর্ক নেই, কিন্তু গ্যাসের ওষুধ খাইলে তো তার রোগটা সেরে যায়, এই জন্য ওরা খায়। কেন সারে কেন? ওই যে সাইকোলজিক্যাল, তার মেডিসিন ট্রিটমেন্ট একদম 50% ডিপেন্ডেন্ট সাইকোলজিক্যাল সেট আপ। তো যে গ্যাসের কিছু ওষুধের সাথে ডাইরেক্টলি গ্যাসের সমস্যা আছে সেগুলো তো আমরা দিই। যে রুগীগুলো হাসপাতালে ভর্তি হয় তারা মানসিক প্রেশারে থাকে, তাদের গ্যাসের ওষুধ দেওয়া লাগে। স্ট্রেস অ্যাসিডিটি বলে, মানে সে প্রেশারে আছে তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন তার বেশি হইতে পারে। সেটা তো একটা রেগুলার, তুমি 7 দিন হসপিটালে ভর্তি আছো, 7 দিন গ্যাসের ওষুধ দিচ্ছি তোমাকে, সেটা তো দোষের কিছু না, সেটা দেওয়া যাচ্ছে কারণ তোমার অ্যাসিডিটি বাড়বে। আমি বলতে চাইছি তুমি গ্রামে যখন তুমি হ্যাপি লাইফ লিড করতেছো, দৈনন্দিন জীবনে তুমি আছো, সেখানে তোমার গ্যাসের ওষুধ যেখানে যেখানে লাগতেছে না সেখানেও তুমি খাচ্ছ, সেইটা তোমাকে মিসগাইড করা হয়েছে এবং তোমার মাথায় ওটা সেট হয়ে গেছে যে আমি গ্যাসের ওষুধ না খেলে আমার সমস্যা হবে, এবং হয়ও। তাহলে এটা কারণ তুমি আগে থেকে সেট আপ, তোমাকে মাইন্ড সেট আপ জীবনে একটা মারাত্মক জিনিস সব ক্ষেত্রেই। আমি এটা সবসময় বোঝানোর চেষ্টা করি মানুষ, স্টুডেন্টদেরকে, রুগীদেরকে, যে তোমার মাইন্ড সেট আপ থাকতে হবে যে না। এবং আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন ধরো রুগীরা বলতেছে যে আমার মাথা ঘুরতেছে, তা দ্যাট ইজ নট গ্যাসের সমস্যা, বুঝতে পারছি। ঘাড় ব্যথা করতেছে, প্রেশারও তো ঘাড় ব্যথা করে, বালিশে হঠাৎ করে শোয়ার উলট পালট তো ঘাড় ব্যথা করতে পারে। তাহলে তোমাকে স্পষ্টত তো বুঝতে হবে যে কোনটা তোমার কজ, এবং সেটা তো ভালো পরামর্শ দিতে পারবে আমার মতো একজন ডক্টর, যে এমবিবিএস ডক্টর। সে তো ওষুধের দোকানদার পারবে না, কিন্তু তুমি তো ডিপেন্ড করো ওষুধের দোকানদারের পর। বুঝতে পারছি কথাটা, যে তুমি যদি ওইটা ওনার কথা আগে থেকে সেট আপ হয়ে যাও, এবং উনি গ্যাসের ওষুধ দিলে তুমি খেলে সুস্থ হয়ে গেলে, হতে পারে যে তুমি মানসিকভাবে তুমি মনে করিছো তো যে আমি তো খাইছি তাহলে সেরে দেবে না, আর হতে পারে তোমার এমনি এমনি সেরে গেছে, তুমি মনে করিছো এটা গ্যাসের ওষুধের কারণে সারিছো। এমনি এমনি সারে না, মাথা ঘুরতেছে একটু করে সেরে যাচ্ছে না, তো মাথা ব্যথা ওষুধ না খেলেও সারতেছে না মাঝে মাঝে, তো তাহলে তো এমনি এমনি সারতে পারে। সেটাকে তুমি লিঙ্ক করে দিচ্ছ অটোমেটিক যে এটা তাহলে ওই কারণে, এইটা তোমার ভিতরে সেট হয়ে যাচ্ছে। এই সেট হওয়াটাই ঝামেলা। কেন কথাটা বলতেছি যে এগুলো তো আমার সেফ তোমাদের কাছে গল্প করি ব্যাপারটা, এই জন্য ভাবার কোনো কারণে যে আমি বাতেলা দিচ্ছি, আমার সবগুলো এক্সপিরিয়েন্স। ইকোস্পিরিন ট্যাবলেটের নাম শুনেছ? হার্টের ওষুধ 75 মিলিগ্রাম করে দিতে হয় হার্টের রোগীদের, এবং ইকোস্পিরিন ট্যাবলেটকে হাইলি, মানে ওটা অ্যাসিড বাড়ে ওতে, কিন্তু সেটা 75 মিলিগ্রাম খুবই কম। এত কম ইকোস্পিরিনে, মানে অ্যাসপিরিন, এটা তো অ্যাসপিরিন মূল ওষুধ, খুব একটা গ্যাসের ওষুধ, গ্যাসের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা রিস্ক এড়ানোর জন্য এই রোগীদেরকে গ্যাসের ওষুধ দিয়ে দিই, বুঝতে পারছি। কিন্তু বলা হয় যে এত কম অ্যাসপিরিনে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ওই পরিমাণ সিক্রেশন বাড়ার কথা না। তারপরে যেহেতু এটা বাড়ায়, যেমন 300 মিলিগ্রাম বাড়বে, অ্যাসিডিটি বাড়বে, 300 মিলিগ্রাম দিলে তোমাকে আমরা 4টে ট্যাবলেট একবারে দিই না অ্যাসপিরিন ও মেডিসিন ওয়ার্ডে, তাহলে ওটাতে কিন্তু গ্যাসের ওষুধ দিতেই হবে। তার মানে হ্যাঁ আমি বলি লোকলাগেও কিন্তু তোমার ওই ক্লোপিডোগ্রালে কিন্তু গ্যাস বাড়ে বলা হয় না। আমি তো বলতেছি কন্টিনিউয়াসলি দেওয়া হয় যাতে আমরা রিস্ক এড়ানোর জন্য, যাতে অ্যাসিডিটির কারণে তার কোনো ক্ষতি না হয়, তাই তো। তাহলে এটা লজিস্টিক যে দেওয়া হয়, এটা ঠিক আছে দেওয়া। না পা খাইলে কি গ্যাস বাড়ার কথা না? কি কখনই বাড়ার কথা না। তাহলে তুমি না পার সাথেও গ্যাসের ওষুধ তো খাওয়ার দরকার নেই, ওরা তাও খায়। এখন আমি যে প্রশ্ন গল্পটা বলেছি যে কারেন্ট আমি ইকোস্পিরিন ট্যাবলেট খাচ্ছি রেগুলার, এবং আমি অ্যাজ এ ডক্টর আমি জানি যে ইকোস্পিরিন ট্যাবলেটে তো ওই পরিমাণ গ্যাস বাড়ার কথা না, আমি গ্যাসের ওষুধ ছাড়াই খাচ্ছি। বুঝতে পারছি কথাটা। আমি কিন্তু প্রতিদিন দুপুরে ভরা পেটে ইকোস্পিরিন খাচ্ছি গ্যাসের ওষুধ ছাড়া, আমার কিন্তু কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। এটা মানেটা কি? যে না দিলেও চলে, আমরা দিচ্ছি। একটা ইকোস্পিরিন ট্যাবলেটের দাম 75 পয়সা, একটা গ্যাসের ট্যাবলেটের দাম 9 টাকা। বুঝো রোগীর খরচটা কোন জায়গায় বাড়ে, কিন্তু আমরা দিচ্ছি। আচ্ছা গেল, তারপরেও ওইটা দেওয়ার ইন্ডিকেশন আছে, এই জন্য দিচ্ছি। প্যারাসিটামল দরকার নেই। তারপরে এমনিতে ক্যালসিয়াম, ভিটামিন, অনেক ওষুধ আছে যেগুলোতে গ্যাসের ওষুধ, বমির ওষুধ, মানে এরকম অনেক ওষুধ যেগুলোতে গ্যাসের ওষুধ দেওয়া
লাগে না। অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধ খুব একটা লাগে না, কিন্তু আমরা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লাগে না, সব সব ক্ষেত্রে লাগে না। আরে বাবারে পাগলামি যে তোমরা আবার সেই তোমরা প্রশ্ন করার সময় এমনভাবে বলো মানে আমার কথা না, তার মানে আমার কথা কি শুনতেছো না তোমরা? আমি তো বলছি যে দেওয়া হয় কারণ এটা মাস সাইকোসিস। যদি না দেওয়া হয় তাহলে রুগীরা মনে করে এই যে আমার গ্যাসের ওষুধ দিয়ে নি, এই আমি গ্যাস বাড়িয়ে মরে যাবানে, এবং ওরা গ্যাস বাড়িয়ে মরেও সত্যি সত্যি। আমরা ওই রিস্কে যেতে চাচ্ছি না। লাগে না, লাগে না, লাগে না, আমি তো বললাম দেয় দেয়, যেটা দেয় কারণ তোমার কারণে দেয়, কারণ না দিলেই তুমি প্রশ্ন করবা। তুমি গ্যাস, আমি প্রচুর রুগীরে গ্যাসের ওষুধ ছাড়া প্রেসক্রিপশন করে দিয়েছি, তার একটা বড় অংশ ওষুধের দোকানে আমার আবার ফোন দিয়েছে, আপনি তো কোনো গ্যাসের ওষুধ দিলেন না। প্রচুর রুগী আবার আর একটা গ্রুপ ফোন দেয় না, যারা ফোন দেয় না তাদের মধ্যে আর একটা পণ্ডিত গ্রুপ আছে, দোকানদার বলে দেয় যে আরে সাত তো গ্যাসের ওষুধ দিন, গ্যাসের ওষুধ নিয়ে যাও, ও নিয়েছিল, তারা ফোন দেয় না। এইটাই আমি সেটাই বলতে চাচ্ছি, তার মানে যে আমাদের তো সব কিছু দরকার না, কিন্তু প্র্যাকটিস আমরা করতেছি। একটা রুগীর টোটাল হেলথ ট্রিটমেন্ট কস্টের 68% টাকা যায় আছে ওষুধে, 20% টাকা যায় আছে ইনভেস্টিগেশনে, 8% টাকা অনলি ডাক্তারের পকেটে যায়, অর্থাৎ ফি। মানে বলে না যে চিকিৎসা নিতে ডাক্তারের টাকা দিতে দিতে ফুতুর হয়ে গেলাম, বলে রোগীরা। ডাক্তারে কয় টাকা দেয়? 100 টাকায় 8 টাকা দেয়, আর 68 টাকা দেয় তার হচ্ছে ঔষধ, এবং তার মধ্যে এরকম অপ্রয়োজনীয় ওষুধ আছে। এর মধ্যে কিছু যে এলোমেলো নেই, ডাক্তাররা কিছু মানে ব্যবসা করতেছে, ওষুধ কোম্পানি করতেছে, সেটা করে, সেটা তো সব জায়গায়। আমি বলতে চাচ্ছি যে জেনারেল যে ব্যাপারটা তোমার আমার তুমি মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার যেটা নলেজে থাকার কথা তুমি তো সেটাই রাখো না। কারণ সবচেয়ে এই যে তোমাদের সামনে আমি আমার এত কষ্ট করে এতগুলো কথা বলি, এই যে এত কিছু বোঝানোর চেষ্টা করি, তোমরাই তো সবচেয়ে বেশি নয়ছয় করো। তোমরাই তো 5 দিন পরে যে বা 5 বছর পরে যে ফোন দেখো মানে স্যার একবার পাতলা পায়খানা করেছি, একটা অ্যাজিথ্রোমাইসিন খাইয়ে দিছি, মানে তোমরাই তো কথা শোনো না, স্যার অমুকটা হয়েছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে ফেলেছি। কারণ তুমি তো নিজে ডিমোটিভেটেড, তোমার এই লেখাপড়া তো তোমার কোনো কাজে আসে না, তাহলে আর পাবলিকের দোষ দিয়ে লাভ আছে? যার তোমাদের সামনে আমি বলতেছি যেগুলো লাগবে না, তোমরা তারপরেও তো তোমরাই শোনো না, তাই আর তো মানুষ শুনবে না, এটাই স্বাভাবিক না? ও একটা কথা বলছে, নর্মালি যে ব্যথার ওষুধগুলো আমরা খাই, ব্যথার ওষুধ তোমার হলো কিটোরোলাক, ন্যাপ্রোসিন খাও না, দেখো না এই ওষুধগুলোতে অবশ্যই গ্যাসের ওষুধ দিতে হবে, অবশ্যই। প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো তো গ্যাসের ওষুধ দরকার নেই, কিন্তু ব্যথার ওষুধে লাগবে। এখন ব্যথার ওষুধের মধ্যে সবচেয়ে কম গ্যাস তৈরি করে হচ্ছে অ্যাসিক্লোফেনাক, 100 পাওয়ারের। ফ্লেক্সি নামে পাওয়া যায়, ফ্লেক্সি, মারভান, রিজার্ভিক্স এ নামে পাওয়া যায়। এই ব্যথার ওষুধও সব ব্যথার ওষুধে বলে, এগুলোকে বলে NSAID, সংক্ষেপে বলে NSAID। এই ব্যথার ওষুধগুলোকে, এই সবগুলো ব্যথার ওষুধে বইতে স্পষ্টভাবে বলা আছে গ্যাসের ওষুধ দিতে হবে। তার মধ্যে অ্যাসিক্লোফেনাক সবচেয়ে কম গ্যাস হয়, সেফ ওষুধ সবচেয়ে। এই জন্য যাদের গ্যাসের সমস্যা বেশি আছে তাদেরকে অ্যাসিক্লোফেনাক দিলে ভালো হয়, কারণ গ্যাস কম। সে ওষুধও আমি গ্যাসের ওষুধ ছাড়া খাইছি, বুঝতে পারছি কথাটা? ট্রায়াল বেসিস আমি খেয়ে দেখেছি যে কোনো অসুবিধা, একবেলা 1 ডোজ বা 2 ডোজ খেয়ে দেখছি যে কোনো অসুবিধা হয় কিনা, আমার কোনো অসুবিধা হয়নি। এটা বোঝাতে চাচ্ছি যে এটা আমরা ডিমোটিভেটেড, সোজা কথা। আমরা আমাদের নলেজটা, আমাদের শিক্ষার দুর্বলতা হচ্ছে এই জায়গাটায়, যে আমরা আমাদের এই নলেজটা আমরা প্র্যাকটিক্যালি কখনো কাজে লাগাই না। কারণ আমি তোমাদেরকে এখানে যাই শিখাই দেবো সেটা তোমার হসপিটাল পর্যন্ত যে তোমরা সেটা অ্যাপ্লাই করো না, নিজেরা মানে তোমাদের সেটা উইকনেস তোমাদের পক্ষ থেকেও আছে, অপর পক্ষ থেকেও আছে, তুমি নিজেও কখনো চাও না, আর কেউ চাইলে হয়তো অনেক সময় সিনিয়ররা বাধা দেয়, সব মিলিয়ে তোমাদের এটা নন প্র্যাকটিস হয়ে গেছে। তোমরা সেটা ট্র্যাডিশনাল ওয়েতে চলো আর কি, মানে গদ বাঁধা, আগে বাবা দাদা মামা যা করে গেছে আমিও তাই করে যাচ্ছি। কিন্তু তোমার যে একটা নলেজ আছে, তুমি যেটা শিক্ষিত মেয়ে বা শিক্ষিত ছেলে, তোমার যে নিজস্ব নলেজ আছে, নিজস্ব একটা ধ্যান ধারণা আছে, তোমরা কখনোই সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো না। করলে বুঝতে পারতে যে না, অনেক কিছুতেই আমি ভুল করতেছি। যাই হোক, এখন আমরা একটু এসে আছি
এইখানে তাহলে আমরা স্টোমাকটা মিউকাস যেটা, তার পরেরটায় আসো পেপসিন। পেপসিন হচ্ছে একটা এনজাইম, পেপসিন হচ্ছে একটা এনজাইম। এটা এটা তাহলে স্টোমাকের মধ্যে পাওয়া যায়। পেপসিন কোন ধরনের খাবারকে হজম করে? প্রোটিনকে। কমপ্লিটলি হজম করতে পারে? দেখো লেখা আছে আংশিক। তার মানে এখন দেখো দুটো কোশ্চেন কিন্তু এখানে আমরা শিখে ফেলছি। যদি বলা হয় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজম শুরু হয় কোত্থেকে? মুখে শুরু হয়। কিন্তু প্রোটিন কি মুখে শুরু হয়? ওটা কোথায় শুরু হয়? স্টোমাকে। ঠিক আছে। এবং এই কিলোরে এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে কোথাও কিন্তু আমরা ফ্যাটের চর্বির কথা বলেছি, তাহলে চর্বি এখানে হজম হচ্ছে না। খাবারগুলো কোথায় যে হজম শুরু হয় সেটা বুঝতে হবে। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইটা আমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে একটা ফেরির সাথে তুলনা করা হয়। ফেরি অর্থাৎ তুমি ফেরি বা খেয়া, তুমি নদীতে যাচ্ছ, নদী পার হতে হবে। নদী পার হতে গেলে তুমি নদীতে যেয়ে মানে নদীর ঘাটে যেয়ে ওই খেয়ার জন্য দাঁড়ায় থাকতে হবে। খেয়া তোমাকে ওপারে নিয়ে যাবে, তাহলে তুমি যাইতে পারবা না। আমাদের শরীরের রক্ত তৈরির একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড। রক্তের আরবিসির মানে ডেভেলপমেন্ট বা আরবিসি তৈরির প্রক্রিয়ায় কাজে লাগে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা খাই, আমাদের শরীরে তৈরি হয় না, আমরা বাইরে থেকে খাই, খাবারের সাথে সবজির সাথে খাই। খাওয়ার পরে এইটাও হজম তো হওয়া লাগে না, এটা সরাসরি শরীরে ঢুকতে হবে। ঢুকতে গেলে এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর লাগে, অর্থাৎ এরা ফেরি হিসেবে বা খেয়া হিসেবে কাজ করে। অর্থাৎ কারো শরীরে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি না থাকে তাহলে তার শরীরে ওই ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড তৈরি না, মানে ঢুকতে পারবে না। তৈরি করি না আমরা, বাইরে খাবার থেকে খাইলে সেটা রক্তে যাইতে হবে, রক্তে যাইতে পারবে না পারলে আরবিসি তৈরিতে ঝামেলা খাবে, তখন তার আরবিসি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সে রক্ত স্বল্পতায় ভুগবে। কঠিন না ব্যাপারটা? মানে বেশ বড় লম্বা ইতিহাস। কিন্তু তবে আলটিমেটলি যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর না থাকে তাহলে সে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড এটা একটু মাথায় ঢুকাও, মানে এটা কাজে লাগবে। কারণ অনেকেরই এই সমস্যা আমরা পাই যে অ্যানিমিয়া মানে রক্ত কম, পরে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের এই পরীক্ষাটা আমরা করতে দিই যে তারা ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে কিনা। তাহলে এখানে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ কি? হেল্পস টু অ্যাবজর্ব ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড, এই দুটোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এগুলো তখন এগুলো খাইলে হয় না, ইনজেকশন আকারে দিতে হয়। খাইলে তার হবে না, কারণ খাইলে তো যে জিনিসটা খাবে সেই জিনিসটা তো তোমার অ্যাবজর্ব হইতে হবে, এটা না থাকলে তো অ্যাবজর্ব হবে না। তো তখন ট্রিটমেন্ট সরাসরি মানে ব্লাডে দেওয়ার চেষ্টা করতে হবে, তা নাহলে কোনো কাজে আসবে না আর কি। বলো স্টোমাকের ফাংশন কি বলেছিলাম বলো? জমায় রাখা। খাবার হচ্ছে আগে স্টোর করা, সেটাকে জমায় রাখা বলতেছি, তাই তো? স্টোর হবে। এটা হচ্ছে মিক্স না, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স না, মানে হাইড্রোক্লোরিকের সাথে সব কিছুর সাথে মিক্স হয়। এই যে মিক্স করার সিস্টেম, স্টোমাকের মাঝে এরকম চাপ দেয়, ওই মাসল দিয়ে জোরে চাপ দিলে কী হবে? ভিতরে তুমি যা খাচ্ছ ওর মধ্যে পানি আছে, ভাত খাওয়ার সময় পানি খাচ্ছ, খাবার চাবাই ফেলতেছো, ওই স্টোমাকের থেকে জুস আসতেছে, তাহলে খাবারটা তরল হয়ে গেল না? তখন স্টোমাক যেরকম করে চাপ দেয়, তাহলে ওটা পানির মতো তো নড়বে না, উপর নিচে করে মিক্স হবে না, এই আর কি। তারপরে যখন একটা সব পুরোপুরি মিক্সার হয়ে যাবে তখন এই যেখান দিয়ে বেরোয় যাবে, অল্প অল্প করে খাবারটা বেরোবে। বেরোয় কোথায় যাবে? স্টোমাকের পরে কি আছে? হ্যাঁ, পানিও বেরোবে।
তারপরে ডাইজেশন হবে অল্প, আগে মিক্সিং হলো তারপরে ডাইজেশন হবে। কোন ধরনের খাবার ডাইজেশন হবে? না, এখানে সরকার হবে না, মুখে হইতে স্টোমাক আর হবে না, আর পরে যায় হবে। এখানে শুধু অল্প হলো, পরে যাবে, বাকিটা পরে হবে। সব ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে সব ধরনের খাবার হজম হয়ে যায়, শুধু আছে দুইটা বাদ আছে, যেমন সেলুলোজ হজম হয় না, মানে ঘাস শাক পাতা যেগুলো গরুতি খায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি বেশি তৈরি হয়, অথবা ওই যে মিউকাস যেটা দিয়ে ভিতরে বলছিলাম যেটা আবরণ দিয়ে, ওইটা যদি কম থাকে, তাহলে সেই সব জায়গাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড লেগে লেগে ভিতরের যে লেয়ারগুলো আছে, 4টে লেয়ার, ভিতরের লেয়ারটা আছে মিউকোজা লেয়ার, এগুলো আস্তে আস্তে ক্ষত তৈরি হয়, মানে পুরোপুরি ফুটো হয় না, মানে জায়গাটা ক্ষত তৈরি হয়, ঘায়ের মতো হয় আর কি, সেটাকে বলা হয় আলসার। সেখান থেকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার আর ডিওডেনাল আলসার। হ্যাঁ, বুঝি না, মানে লেয়ারটার কারণে তো, লেয়ারটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে তো আর আলসারটা হবে না, কিন্তু লেয়ারটা যদি ঠিকমতো কাজ না করে, বা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি তৈরি হয়, তখন ওই সব কিছু কিছু জায়গাতে এরকম করে আলসার হয়ে যেতে পারে। না, বেশি তো সবাই ন্যাচারালি তৈরি হয় না, নানা কারণে। নর্মালি হচ্ছে যে মানুষটা সুস্থ, তার তৈরির মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির পরিমাণ আর মিউকোসাস তৈরির, ওই মিউকোস লেয়ার তৈরির পরিমাণ সেম সেম, যাতে প্রোটেকশন হয়। যদি এর মধ্যে কোনো ইমব্যালেন্স হয়, মানে একটা বেশি হলো একটা কমে গেল, এরকম যদি হয়, তখন হচ্ছে আলসার হয়। মূলত এখান থেকে তোমাদের অল্প একটু নলেজ লাগবে যে আলসার তাহলে হতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে স্টোমাকে, এবং সেটা দুই জায়গায় হয়। এই একটা স্টোমাকের নিজের মধ্যে থাকলে সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার, আর যদি ডিওডেনামে যেয়ে হয় সেটাকে বলে ডিওডেনাল আলসার। ডিওডেনাল আলসার আর গ্যাস্ট্রিক আলসার দুটোকে একসাথে বলে পেপটিক আলসার ডিজিজ। দেখবা হাসপাতালে ডিউটি করতে যে পিইউডি মানে আছে পেপটিক আলসার। এই পেপটিক আলসার ডিজিজের ফর্ম তাহলে দুইটা, মানে দুটো জিনিসকে আমরা একসাথে বলি পেপটিক আলসার ডিজিজ। কোনটা কোনটা? একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা আছে ডিওডেনাল আলসার। আগে মিউকাস না, মিউকাস ক্ষয় হবে, তার নিচে সাবমিউকোজা, এই দুটো ক্ষয় হলে তো ব্যথায় আমরা বাঁচি নে। কখনো কখনো এপাশ ওপাশ 4টে লেয়ারে ফুটো হয়ে যেতে পারে, সে রিস্ক আছে, সেটা খুব কম হয়। মেনলি মিউকাস লেয়ারটাই বেশি ফুটা হয়, কিন্তু 4টে লেয়ার ফুটা হয়ে ছিদ্র হয়ে যাওয়ার রেকর্ডও আছে। মানে আলসার পারফোরেশন হয়ে যাওয়া, মানে ফুটা হয়ে যাওয়া, এর পাওয়া যায়, এবং সে রোগীগুলো খুব জটিল হয়ে যায় আর কি, সেটা খুব কম হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম, ওই যে ফুটা হয়ে গেল, তা আলসার থেকে রক্ত বেরোয়, সেই রক্ত যখন বেরোবে তাহলে ওই রক্ত বেরোনোর কারণে আস্তে আস্তে রক্ত কমে যাবে না, রক্ত বমি হয়, পায়খানা রাস্তা দিয়ে পায়খানার সাথে কালো রক্ত বেরোয়, কত কিছু দিতে পারে। সেগুলো তো তোমরা পরে মেডিসিনে যে পড়বা, এই জিনিসগুলো পড়বা মেডিসিনে যে, এই জন্য এখন আর অত বেশি আমি যাচ্ছি না। অ্যাসিড তখন ওষুধ দিই আমরা, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড কমানোর জন্য ওই যে 20 পাওয়ারের গ্যাসের ওষুধ অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়। তারপরে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে। তারপরে তোমার অ্যান্টিবায়োটিক লাগে, কারণ এই রোগগুলোর একটা বড় কারণ হচ্ছে একটা জীবাণু, এইচ পাইলোরি, একটা ব্যাকটেরিয়া দিয়ে মূলত এই ক্ষতটা সরাসরি গ্যাসের অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদ দিয়েও ওই জীবাণু দিয়েও ক্ষত হয়, জীবাণু দিয়ে ক্ষত হয়, সেখানে অ্যাসিড লাগলে ব্যথা করে, মানে ক্ষত অ্যাসিড দিয়ে হয়নি আগে। না, মারা যায় না, ওইগুলো আলাদা, ওগুলো তো ভিতরে খাবারের সাথে যায় না, ভিতর থেকে তৈরি হয়, ওগুলো আলাদা। এইচ পাইলোরি মানে একটু, এবং এই গ্যাস্ট্রিক আলসারের একটা বড় কারণ আছে এই জীবাণুটা, এইচ পাইল। তারপরে তোমার এই যে এনএসএআইডি, ওই দেখে লেখা রয়েছে এটা হচ্ছে এনএসএআইডি, মানে ব্যথার ওষুধ, ব্যথার ওষুধে অ্যাসিড বাড়ে। তারপরে তোমরা যারা স্মোকিং করে, এটা তোমরা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং যখন পড়বা, তখন এখানে তোমাদের এই পিইউডি আছে, ওখানে কজ পড়তে হয়। এই কজের মধ্যে একটা পড়বা এইচ পাইলোরি, একটা পড়বা এনএসএআইডি, একটা পড়বা স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস, এরকম পড়াবে তখন ওনারা। তাহলে গ্যাস্ট্রিক আলসার আর ডিওডেনাল আলসার,
এই দুটোকে আমরা একসাথে বলতেছি পেপটিক আলসার ডিজিজ। আচ্ছা, আজকে আর না,